হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছু বোঝার ভুল হয়েছিল, বলার ভুল হয়েছিল, তো সেটাকে রেকটিফাই অবশ্যই করে দেবো। কেউ কেউ বলেছিল, এবার তারা বুঝতে পেরেছে কি করে, সেটাই হলো কথা। হয়তো তাদের সঙ্গে যোগাযোগ আছে, সেই কারণে তাদের কথোপকথন হয়, বা তারা হয়তো ডাইরেক্ট জিজ্ঞাসা করে উঠতে পেরেছে, সেটা হতে পারে। তো যাই হোক, শুনলাম গতকালকের ভিডিওতে যে তুই তোকারি করে কিছু থ্রেটনিং দিয়েছিল বেচু দিদি, সেটা নাকি আমাদের ম্যান্ডির উদ্দেশ্যে, কারণ ম্যান্ডির সঙ্গে তার একটু শত্রুতা তৈরি হয়েছে। তো সেই কারণে ম্যান্ডিও আজকে একটা ভিডিও করেছে এবং তার উদ্দেশ্যে অনেক কথা বলেছে। এবং সত্যি করে আমাদের মতো নিউ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, তাদের কাছে এই কথাবার্তাগুলো অনেকটাই নতুন। কিছু জানি, কিছু জানি না, ঠিক আছে। সেই ক্ষেত্রে পুরো ঘটনাটা বলতে পারো ম্যান্ডির দিক থেকে ম্যান্ডি ক্লিয়ার করে দিয়েছে। তো এর আগেও আমি এই বেচু দিদির একটা ভিডিও দেখেছিলাম, ম্যান্ডির বিপক্ষে করেছিল এবং স্বামীকে সঙ্গে পাশে বসিয়ে করেছিল যে অকৃতজ্ঞ বলে ছিল, সেটা আমি দেখেছিলাম, ঠিক আছে। এবং সেটা দেখেছিলাম, তো মোটামুটি একটা ধারণা হয়েছিল, এর বেশি কিছু না। কিন্তু আজকে মোটামুটি ম্যান্ডি যেগুলো বললো তার থেকে আরও পরিষ্কার হয়ে গেল পুরো ব্যাপারটা, এবং বেচু দিদির চরিত্রটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। দেখো, ম্যান্ডির বলার অপেক্ষা রাখে না, আমরা অলরেডি একে দেখতে পাচ্ছি যে এর ক্যারেক্টারটা কীরকম। আজকের ডেটে আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি, একে দেখে আমার টোটালি স্বার্থপর বলে মনে হয়। স্বার্থপর মানে সেই স্বার্থপর না যে কারোর জন্য কিছু করব না বা দেখাবো, সেটা না। নিজের জন্য যাকে লাগবে তার জন্যই করবো, এটা হচ্ছে এর ব্যাপার। অর্থাৎ নিজের স্বার্থের জন্য যেসব লোককে কাজে লাগানো যায় তাদের নিয়েই এ চলতে চায়। এবার তার বাইরে যারা কাজে লাগবে না তাদেরকে এ পাত্তাও দেয় না। এই হচ্ছে এই টাইপের স্বার্থপর, ঠিক আছে। আর হচ্ছে বিপজ্জনক, হ্যাঁ, এ ভীষণই বিপজ্জনক, ডেঞ্জারাস। এটা আমি অনেক জায়গায় কমেন্টসে বলেছি, কারণ এর স্বার্থে আঘাত লাগলে এ কিন্তু উত্তর দিতে জানে এবং রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে চলে। এটা একদম পরিষ্কার। এটা ভেবো না যে এ দুর্বল, এ নিজেকে সিম্প্যাথি কার্ড খেলছে, দুটো চোখের জল ফেলছে বলে এ নেহাতি মানে অসহায়, এ ভাবার কোনো কারণ নেই। এ যথেষ্ট পাওয়ারফুল, অর্থাৎ মেন্টালি, ঠিক আছে। সেই দিক থেকে বলছি, একে মানে অসহায় ভাবার আমার অবকাশই পাচ্ছি না, কারণ কোনো জায়গা থেকে একে আমার অসহায় মনেই হচ্ছে না। সেই জায়গা থেকে বলছি, সেখানে দাঁড়িয়ে বারবার ভিডিও মারফত বলা হচ্ছে আমার এটা ক্ষতি হয়ে গেল, আমার সেটা ক্ষতি হয়ে গেল, আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না, এইবার আমি শেষ হয়ে গেলাম। এই যে কিছু কিছু তোমার টাইটেল দিয়ে ভিডিও হচ্ছে, এগুলো তো অনলি ফর ভিউয়ার্স টানা হচ্ছে। এটা কিন্তু তার অসহায় অবস্থাটাকে রিয়েল দেখানো হচ্ছে না। যদি হতো তাহলে এই তোমার বক্তৃতা করে শুধু ভিডিও করতো না, মানে আমরা যেমন ভিডিও করি আর কি, ক্যামেরার সামনে বসে চুপচাপ নিজের কথা বলো, এরম বলছি না, এরম করতো না। যেরকম ম্যান্ডির কথাটা বললো, কিন্তু দেখো সারাদিনের যে কাজকর্ম, মানে ও যে ব্লগিংয়ে পুরো কাজটা করলো সেটা কিন্তু টোটালি দেখালো, প্লাস ভয়েস ওভার দিল, দিয়ে নিজের বক্তব্যটা শোনালো। তো সেইটা কিন্তু এ করছে না, এ শুধু বসে বসে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে বক্তব্য পেশ করছে 10-15 মিনিটের। কারণ আদার্স টাইম কী করছে সেটা সে দেখাবে না। আর যখন দেখাবে তখন তো নিজে ক্যামেরা করবে না, কারণ হাতে ক্যামেরা দেবে না। আমি বলছি, এই যে ম্যান্ডি ক্যামেরা করছে, বরের হাতে দিচ্ছে, মেয়ের হাতে দিচ্ছে, দিয়ে একটা ফ্যামিলি ব্লগিংয়ের মতো করে শ্যুট করছে। আরে ভাই, সবসময় মেয়ের হাতে দেয় না, কোনো কোনো সময় দেয়, এমার্জেন্সি, যেমন ছাদ থেকে জামা কাপড় তুলছে, তখন বৃষ্টি পড়ছে, কি করবে, মেয়েটা সামনে আছে, মেয়ের হাতে দিয়ে দিল। এইরকম কিন্তু তোমরা ওই বেচু দিদিকে দেখবে না, সে পুরো কনসাস, কখন কি করবে কখন কি করবে না, মানে অ্যালার্ট থাকে যে কোনটা দেখাবো কোনটা দেখাবো না। মানে মেয়েকে বাদ দিয়ে দেখাবো, মেয়েকে যতটুকু দেখাতে হয় দেখাবো, অর্থাৎ মেয়েকে কোনো জিনিসের মধ্যে টানবো না। তাহলে ফ্যামিলি ব্লগিং হয় কী করে? যাই হোক, সেটা তার মানে ডিসিশন বা তার থিওরি, সে তার মতো চলে। কিন্তু এই যে চিটিংবাজি করে ইনকাম, অর্থাৎ নিজের অবস্থা বিক্রি করে ইনকাম, তো সেটা তো ধোপে টিকবে না। একটা সময় তোমার ভিউজ হবে, এবার ভিউজ কিন্তু ডাউন হওয়ার সময় চলে এসছে, কারণ তোমার বক্তৃতা শুনতে কেউ ভিউজ দেবে না, ঠিক আছে। অনেক রকম টেকনিক আছে, সেইভাবে তারা শুনে নেবে, কিন্তু তোমাকে ভিউজ দেবে না। ধীরে ধীরে ভিউজ কমবে, যদি না এরপরে আরও কিছু রিয়েলিটি বা রিয়েলভাবে সামনে আসে, ঠিক আছে। আমি যদিও এই ঘটনাটাকে নাটক হিসেবে এখন নিচ্ছি না, কারণ কেউ যখন এত মরিয়া হয়ে নিজের অবস্থা বিক্রি করতে আসে ইউটিউবে, তখন আমি সেটাকে যেটা দেখছি বা যেটা শুনছি অন ক্যামেরা, তো সেটাকে নিয়ে আমি আমার কন্ট্রোভার্সি চালিয়ে যাবো, সোজা কথা। সেটা আমি গতকালকের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, ঠিক আছে। তো গতকাল এত থ্রেটনিং হলো ম্যান্ডির বিরুদ্ধে, শুনলাম ম্যান্ডিকেই বলেছে। আমি তো ভেবেছিলাম ননদকে বলেছে, যেখানে তুই তোকারি করে বলছে, বাবা তুলে বলছে, তো আমি ভেবেছিলাম ননদকে বলছে, সেহেতু আমি বলেছিলাম নিজের শ্বশুরকে নিজে গাল দিচ্ছে, তো এটা খুবই খারাপ। তো এখন অন্যান্য ক্রিয়েটারদের কথা শুনে বা আজকের কিছু ভিডিও দেখে বুঝলাম ওটা বলা হয়েছে ম্যান্ডিকে, অর্থাৎ ম্যান্ডির কে অকৃতজ্ঞ বলে এইসব কথা বলা হয়েছে। ম্যান্ডি বোধহয় কোনো চ্যানেলে গিয়ে তার কমেন্টস করেছিল, সেই কমেন্টসটা তার চোখে পড়েছে, তো সেই কমেন্টসের ভিত্তিতে এই ধরনের কথা বলা হচ্ছে। যাই হোক,
সে ক্রিয়েটার টু ক্রিয়েটার গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে আমাদের বক্তব্য নেই, যাকে বলেছে সে তার উত্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ সে বলেছে কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে জিজ্ঞেস করেছে আমাদের ভিউয়ার্সদের, আমরাও ভিউয়ার্স, যে ভিডিওর শুরুতে নমস্কার, ভিডিওর শেষে থ্যাংক ইউ, এইভাবে কি ভিডিও করবে না করবে না। তো ভিউয়ার্সরা ওর মানে মেইন ভিউয়ার্সরা অবশ্যই তাদের উত্তর দেবে। তো আমি বলবো আজকে পুরো ব্যাপারটা ম্যান্ডির তরফ থেকে ক্লিয়ার করে দেওয়ার জন্য সত্যিকারের একটা ওকে কনগ্র্যাচুলেশন জানাতে হয় যে আমরাও জানলাম এবং ওয়েল ডান উত্তরটা দেওয়ার জন্য, তাই না? কার কি চরিত্র এটা কিন্তু যে তার সঙ্গে মিশেছে সেই বুঝতে পারবে। হ্যাঁ, শুধুমাত্র সে ভালো 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 যে বলবে বা যারা বলবে তাহলে কিন্তু তারা নিজেদের স্বার্থের জন্য বলছে। হ্যাঁ, একটা মানুষের কিছু ভালোও থাকে কিছু খারাপও থাকে, তাহলে যে মানুষটা তার ভালোটাও বলবে তার খারাপটাও বলবে তো তাকে বলবো রিয়েল মানুষ, অর্থাৎ সে তার দুটো দিকই দেখেছে, অর্থাৎ সে তাকে সঠিক চিনেছে। ম্যান্ডি এই আমাদের বেচু দিদিকে, যাকে অন্নপূর্ণা দিদি বলছে, তো তাকে সত্যিকারে চিনেছে। অন্নপূর্ণা দিদি বলার অর্থ তার চ্যানেল তাকে ফিরিয়ে দিয়েছিল, অর্থাৎ তার মুখে অন্ন জুগিয়েছিল, সেই অর্থে অন্নপূর্ণা দিদি, ঠিক আছে? তো সেই রকমভাবে অন্নপূর্ণা দিদি ম্যান্ডির প্রচুর আছে, ওর যে 4.5 লাখ সাবস্ক্রাইবার প্রত্যেকেই ওর কাছে অন্নপূর্ণা, অর্থাৎ ওর মুখে খাবার জুগিয়ে দিচ্ছে, ওকে ভিউজ দিচ্ছে। তো অন্নপূর্ণা তো একজন নয়, এখানে অনেকে আছে। তো সেক্ষেত্রে আমি ম্যান্ডিকে বলবো কাউকে একজনকে থ্যাঙ্কস না জানিয়ে তুমি তোমার সব ভিউয়ার্সদের থ্যাঙ্কস জানাও, তাই না? তো কাউকে দেখে তুমি উদ্বুদ্ধ হতেও পারো, আমরা কাউকে দেখেই কাজে ইন্সপায়ার্ড হই। এই যে আমাদের চ্যানেল খোলা এটাও তো কাউকে না কাউকে দেখে, তো সেটাই তো, সেরকম একজনকে দেখে কেউ ইন্সপায়ার্ড হয় না, অনেককে দেখে ইন্সপায়ার্ড হয়, ও এভাবে করছে ও সেভাবে করছে, এইবার আমরা মনে সাহস যোগাই, এবার আমরা আমাদের ফিল্ডে নামি। তো সেরকমভাবে ম্যান্ডিও নেমেছে। এইবার নিজের চ্যানেলকে গ্রো করাটা কি কেউ করে দিয়েছে? না, সেটা ওর নিজের এফর্ট, ওর নিজের মানে চ্যানেলে ও যা কন্টেন্ট করেছে ও সেটাকে খাটিয়ে ভিউজ বাড়িয়েছে, এটা ও টোটালি নিজস্ব লায়াবিলিটি, ঠিক আছে? সেটা খারাপ দেখালেও ও দেখিয়েছে, ভালো দেখালেও ও দেখিয়েছে। হ্যাঁ, কোনো সময় ওর চ্যানেলটা প্রবলেমে পড়েছিল, সেক্ষেত্রে ওর কিছু ইমেল পাঠানোর ব্যাপারে ওরা অজ্ঞ ছিল, তখন সেই হেল্পটা হয়তো তখন এই অন্নপূর্ণা দিদির হাজব্যান্ড ওকে করেছিল, বেচু দিদির হাজব্যান্ড। তো সেই জায়গা থেকে হয়তো কৃতজ্ঞতা বোধটা ম্যান্ডির ওদের বেচু দিদির মতে কম দেখানো হয়ে গেছে, সেই কম দেখানোর জায়গা থেকে এই বাগবিতনটা। তো আরও কিছু জিনিস আমাদের ক্লিয়ার হলো, সেটা হলো ম্যান্ডি বললো যে ম্যান্ডির সঙ্গে এমন দুজন লোকের বন্ধুত্ব আছে যারা কিনা এই বেচু দিদির শত্রু। তো ফার্স্টে আসছে মৌয়ের নাম। তো মৌকে তো তোমরা সবাই জানো, বেঙ্গলি ব্লগার মৌ। তো সেই, আমি যদি চ্যানেলের নাম খুব বল না বলি, যারা চেনো তারা চেনো। তো তার সঙ্গে ম্যান্ডির বন্ধুত্বের কারণেই এই প্রথম নাকি তোমার বেচু দিদির রাগ হয়। তো সেই রাগ থেকে মানে মন কষাকষি থেকে অনেক রকম স্টেটাস দেওয়া হয়েছিল নাকি হোয়াটসঅ্যাপে, এবং তার থেকে কিছু বাগবিতণ্ডা। পরে নাকি সিচুয়েশন ঠিক হয়ে গেছিলো, এবং তারপরের রাগের কারণ হচ্ছে আমাদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার সঙ্গে ম্যান্ডির যোগাযোগ। তো সেইখান থেকেই আর কি বেচু দিদির যত রাগ গিয়ে পড়েছে এই ম্যান্ডির ওপর। তো সেই কারণে ম্যান্ডি বলছে ভাই আমার কারোর সাথে বন্ধুত্ব থাকতেই পারে, এবার সেই বন্ধুত্বর কারণে যদি কেউ ভাবে অন্যের সাথে বন্ধুত্ব রাখছে সে কিনা তার শত্রু, তাহলে এও আমার শত্রু, সেই ভাবাটা কিন্তু ভুল। আর সেটা যদি কেউ ভেবে ম্যান্ডির সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে সেটা আগেভাগে বলো যে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো, কিন্তু আমার শত্রুরাও কিন্তু তোমার শত্রু হবে, অর্থাৎ আমার বন্ধু তোমার বন্ধু, আমার শত্রু তোমার শত্রু, এই শর্তে তোমার সাথে বন্ধুত্ব করতে পারি। তো সেইটা খুব সুন্দরভাবে ম্যান্ডি বুঝিয়েছে। এই বেচু দিদির চরিত্রটা এক্স্যাক্টলি কি, আজকে বেচু দিদি যেভাবে তার পুরো ভাবমূর্তি নিয়ে ধরাশায়ী হয়ে গেল ওয়াইটি প্ল্যাটফর্মে, এরপরে বেচু দিদি নিজেকে দাঁড় করাবে কি করে সেটা দেখবো। এতদিন অন্তত তার চরিত্রটা ক্লিয়ার ছিল, এবং তার লিগাল টিম খুব ভালোভাবে চেষ্টা করেছিল যে তার একটা ফিয়ার ভাবমূর্তি একটা ওয়াইটি প্ল্যাটফর্মে সাজিয়ে দিতে। কিন্তু আজকে দেখো মানুষের অতিরিক্ত চাওয়া মানুষকে কিভাবে ধরাশায়ী করে দেয়। বেশি চাইবো, বেশি আমার এখন দরকার, আরও আরও আরও, এই জিনিসটা থেকে দেখো আসল চরিত্রটা বেরিয়ে আসছে। বলে না বেশি কথা বলো না, বেশি কথা বললে তুমি ভাটই বকবে। তো সেই ভাট বকতে বকতে আজকে নিজের মানে আসল একটা নগ্ন চরিত্র তোমার বলতে গেলে এই বেচু দিদি নিজে দর্শকদের সামনেই তুলে ধরলো। এইবার সত্যিকারে আমার কি বলবো, করুণা হচ্ছে ওর ওপর, যে এইবার দর্শকরা যদি মুখ ফিরিয়ে নেয় রে ভাই, তো তুই অ্যাকচুয়ালি দাঁড়াবি কোথায়? শুনেছিলাম না ও ননদের মুখে নাকি কোথায় রান্নার কাজের জন্য গেছিল, যেখানে মানে রান্না করতে যাবে কোনো বাড়িতে, রান্না মানে থাকে না, রান্নার মাসি হওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে নাকি তার ননদি তাকে বলেছিল না করার প্রয়োজন নেই, অর্থাৎ মনে হয় এই ইউটিউবে আসার আগে এইসব ব্যাপার হবে। তো তার কারোর যদি এই ধরনের কথা বা এই ধরনের টেন্ডেন্সি থেকে থাকে পূর্বে, তো এখন যদি ওয়াইটির কল্যাণে সেই দিনটা আবার দেখতে হয়, তাহলে আর দুঃখের কিছু থাকবে না, তাই না? বিশেষ করে শ্বশুরের জমিতে এত বড় বাড়ি হাঁকানোর পর, এত বড় ফাটবাজি জীবন যাপন করার পর ওই জীবনে ফিরে যেতে সত্যিকারের কিন্তু কষ্টের বিষয়। যাই হোক, অনেক
আজকের ভিডিওতে তো দেখলাম চোখে জল টল নিয়ে বেশ মুখ করুণ করে বলতে বসেছে, কিন্তু তাতে কোনোভাবেই কোনো কিছু মনে হয় না ধামাচাপা পড়েছে। বিশেষ করে হাসি নিয়ে খুব বলাবলি হলো যে ঝগড়া করতে করতেও মানুষ নাকি হাসতে পারে, কারণ ওটা ব্যঙ্গের হাসি। আমরা ব্যঙ্গও বুঝি, আমরা ঠাট্টাও বুঝি, আর আমরা খেলার ছলে হাসিও বুঝি। সেই হাসিটা ওই রকম হেসে বলার দরকার নেই। অনেকের মুখটাই থাকে হাসি হাসি, সে একটু মুখটা মানে ঠোঁটটা জুড়ে রাখলেও তার মুখটা হাসি হাসি মনে হয়, তাতে কিছু এসে যায় না। কিন্তু ভাই, তোমার যদি অশান্তি হবে তাহলে সেটা তোমার চেহারায় ফুটে উঠবে। তোমার কিন্তু কখনো সেজেগুজে ক্যামেরার সামনে বসে নিজের দুঃখ শেয়ার করার মতো মনোবৃত্তিই থাকবে না। আর তুমি যদি অরিজিনালি প্রবলেমে পড়ো, তুমি এখানে বসে ওয়াইটিকেও আদালত বলে মনে করবে না। তুমি কিন্তু অলরেডি প্রশাসনের কাছে যাবে বা এমন কোনো লোকের কাছে যাবে যে তোমার সমস্যা মিটমাট করতে পারে। আমরা তো বা ওয়াইটির দর্শক তো বসে বসে ওয়াইটিতে পর্দার মাধ্যমে তোমাকে হেল্প করতে পারবে না, কোনো পরামর্শও এখানে কাজ করবে না, কারণ তুমি তো কারোর কথা শোনো না। তুমি নিজে বলে দিলে আমি কারো ভালো কথা শুনি না, কারো পরামর্শও শুনি না, যতক্ষণ না আমি নিজে মনে করি। তো এক্স্যাক্টলি তুমি নিজে মনে করো, তারপরে সে ওয়াইটিতে এসে ভাট বকতে বসো, ঠিক আছে? যেখানে তুমি লোকের কথা শুনবেই না, তাহলে লোককে শোনাচ্ছ কেন? আমার হচ্ছে এটা কথা, তুমি কারোর কথা শুনবে না, অথচ তুমি লোককে তোমার কথা শোনাবে। আজকে আবার সেটা বিনা বাক্যবায় অমায়িক বদনে বলতে বসেছো যে আমি যখন মনে করব আমি তখন সেটা করব। আসলে তুমি হলে ঘাউরা, তার জন্য তুমি আজকে নিজের ঘাউরাপনা নিজের মুখ দিয়ে বলছো। বলতেই হচ্ছে, এই ধরনের মহিলাকে ট্যাকেল করা ভীষণ মুশকিল। আজকে এর হাজব্যান্ড অসুস্থ বলে এ বেঁচে গেল। আজকে যদি এর হাজব্যান্ড ঠিক থাকতো, মানে শারীরিকভাবে সুস্থ থাকতো এবং রোজগারে হতো, এর সংসারে রোজ রোজ অশান্তি বেঁধে থাকতো। কারণ এই মেন্টালিটিটাই মানে কারোর সাথে মিলমিশ করে থাকার মতো নয়। অ্যাকচুয়ালি নিজের রোজগার করে, নিজের কথায় সংসার পরিচালনা করে বলেই এর সংসারে টিকে রয়েছে, বা এর সংসারের লোকজন, মনে করো পরিবারের লোকজন একে মেনে চলে বা একে চটায় না বলতে পারো। ওই যে একমাত্র রোজগারে এই ব্যাপারটা থেকে এই তোমার মানিয়ে নেওয়ার টেন্ডেন্সিটা আসে। সেখানে সবাই চুপ থাকে। বাড়ির যদি ছেলে অসুস্থ হয়, সেখানে বৌমা যদি রোজগার করে, তখন বৌমার কথাতেই সংসার চলবে, এটাই স্বাভাবিক। তাই আজকে একটা কথা বলতেই হয়, আজকে এই বেচু দিদি নিজে মানে একটা ছেলে আর মেয়ের মধ্যে যে পার্থক্যটা পুরো পরিষ্কার করে দিল। আমরা সাধারণত কি জানি, কেন বলছি আমি কথাটা, সেটাই আমি তোমাদের কাছে ক্লিয়ার করবো। দেখো, একটা সংসারে মেইনলি আমরা ছোটবেলা থেকে কি দেখেছি, এক্সেপশনাল কেস যারা, যে বাবারাই বা বাড়ির যে বড় ছেলে বা পুরুষ সেই সংসার চালায়। আগেকার দিনে কিন্তু তাই হতো, একজনই সংসার, মানে ম্যাক্সিমাম তোমার যেগুলো জয়েন্ট ফ্যামিলিতে ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই হয়তো রোজগার করতো না। যে ফ্যামিলিতে একজনই পুরুষ মানুষ, হেড অফ দ্য ফ্যামিলি, সেখানে তিনিই রোজগার করতেন এবং সংসারের সব লোক তার পয়সাতেই চলতো। মনে করো স্বামী স্ত্রী, তার 4 জন ছেলে মেয়ে, এবার তার বাবা মা থাকতে পারে, তার ভাই বোন থাকতে পারে, এরকম থাকতে পারে। আর বাবা থাকলে কি হবে, বাবা হয়তো রিটায়ার পার্সন, সেক্ষেত্রে আগেকার দিনে তো পেনশনও ছিল না, আমাদের পুরোনো দিনের কথা বলছি, ঠিক আছে? পেনশনও ছিল না তখন, তাই সেক্ষেত্রে তারা রোজগারে থাকতো না। প্লাস ভাই বোন যদি থাকে, তারা হয়তো চাকরি বাকরি পায়নি, এরকম অনেক ফ্যামিলি ছিল। সেক্ষেত্রে কিন্তু রোজগার একজনই করতো এবং একজনের টাকায় এই পুরো পরিবারটা চলতো। কিন্তু সেই যে রোজগারে ছিল, সে কখনো দিনান্তে বা দিনের শুরুতে বলতো না আমি রোজগার করি, আমি সবাইকে খাওয়াই, মানে রোজ তাদের মনে করিয়ে দিত না। আমি এটা বলতে চাইছি, হয়তো কোনো সময় সে পারছে না, টাকার প্রয়োজন আছে, সেক্ষেত্রে হয়তো সে চিন্তায় পড়ে বলতে বসছে যে এই আমায় এতজন লোকের মুখে ভাত তুলতে হচ্ছে, আমি কোথা থেকে পাবো, আমার আরও রোজগারটা বাড়ানো দরকার, এই ধরনের টেনশন থেকে হয়তো সে মনের দুঃখে বলতো, কিন্তু রোজ রোজ তোমাদের শোনাতে আসতো না। কিন্তু আজকে দেখো, একটা মেয়ে রোজগারে হয়ে সে কিন্তু প্রতিনিয়ত একই কথা শুনিয়ে যাচ্ছে, আমি রোজগার করি, আমার টাকায় সংসার চলে, আমি সবার দেখাশোনা করি, আমি সবার মুখে খাবার তুলে দিই, আমি সব কিছু করি, আমি সবার জন্য করব, আমার জন্য কেউ করবে না। এটা কি মানে, একটা মেয়ে রোজগার করেছে বলে কি সে বেশি তোমার সিম্প্যাথি নিতে চাইছে? এক্স্যাক্টলি। তাহলে আর ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য নেই, মেয়েরা সব পারে, ছেলেরা ছেলেদের সমকক্ষ, এই বলার মানেটা কি? আজকে নিজেই নিজেকে ছোট করে দিল এই বেচু দিদি। আর কিছু বলার নেই। ওদিক দিয়ে ম্যান্ডিও তো তার মতো করে জবাব দিয়েছে, এক কথায় বলতে পারি জুতোর বাড়িই দিয়েছে, কারণ সে তো হজমের ওষুধ খাচ্ছে, বলেই দিয়েছে আমি অসুস্থ, আমি যেরকম কথা শুনেছি সেরকম হজমের ওষুধ আমি খাচ্ছি। কিন্তু যে জুতোর বাড়িটা মারলো, তাতে যা চট চাপটের একটা গালে দাগ পড়লো, আমরা দেখতে পাচ্ছি যে জোরে চট চাপটটা পড়লো তার গালে, তো সেই গালে তো এবার মলম লাগাতে হবে, সেই মলমটাও এবার লাগাক। ও যেমন হজমের ওষুধ খাচ্ছে, ওরও তো গালে মলম লাগানো উচিত। আমরা দেখতে পাচ্ছি এই মুখ নিয়ে আবারও হয়তো চলে আসবে ভিডিওর সামনে কারো নামে দুর্নাম করতে। ভাই, যে ননদের জ্বালায় ব্যতিব্যস্ত, সংসারে শাশুড়ি ননদ মিলে তাকে জ্বালাচ্ছে, সে কিনা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি অন্য ব্লগার কি বলছে না বলছে সেটা নিয়ে তাকে খোঁটা দিতে আগে এগিয়ে আসছে, তাহলে বোঝো এই কতটা সংসারে নির্যাতিতা। যাই হোক, নিজেই নিজের পরিচয় দিচ্ছে, এটুকু বলেই ভিডিও শেষ করব। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলবো, এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।